আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেবী সতীর 51তম শক্তিপীঠ বক্রেশ্বরে। দেখুন, এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন মা মহিষমর্দিনী ওখানে পূজিত হচ্ছেন। এই জলের যে তাপ 40 থেকে 50 ডিগ্রি মিনিমাম আছে। এই কুণ্ডটার না হলেও টেম্পারেচার হবে 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আপনারা কার পার্কিং করতে পারবেন। এখানে কার পার্কিং করারও জায়গা আছে, অনেক বড় কার পার্কিং আছে। আপনারা যদি এখানে হোটেল নিয়ে থেকে মন্দির দর্শন করতে চান তাও করতে পারেন, এখানে অনেক হোটেল আছে। তো চলুন মহিষমর্দিনী রূপের দর্শন করাই এবং তার সাথে সাথে মহাদেব বক্রেশ্বরের দর্শন করাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো 51 শক্তিপীঠের অন্যতম একটি শক্তিপীঠ বক্রেশ্বর। যারা 51 শক্তিপীঠ দেখতে আগ্রহী আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ যখন আমি ভিডিও আপলোড করব তখন সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং নোটিফিকেশনের মাধ্যমে যেন আপনারা 51 শক্তিপীঠ দর্শন করতে পারেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুবরাজপুর স্টেশনে। দুবরাজপুর স্টেশনে আমি আসলাম হাওড়া থেকে 22321 হাওড়া সিউড়ি হুল সুপারফাস্ট এক্সপ্রেসে করে আমি দুবরাজপুর স্টেশনে আসলাম। আপনারা যদি দুবরাজপুর স্টেশনে আসতে চান তাহলে হাওড়া থেকে হুল এক্সপ্রেস ধরে আপনারা দুবরাজপুর স্টেশনে চলে আসতে পারেন। দুবরাজপুর স্টেশন থেকে আপনারা 51টি শক্তিপীঠের অন্যতম একটি শক্তিপীঠ এখানে রয়েছে বক্রেশ্বর। তো বক্রেশ্বরে এখান থেকে কি করে যাবেন তার সম্পূর্ণ ডিটেলস আমি আজকে আপনার সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক স্টেশনের বাইরে এবং দেখা যাক এখান থেকে টোটো অটো কী পাওয়া যায় বক্রেশ্বরের উদ্দেশ্যে। এই স্টেশন থেকে বক্রেশ্বরের মোট দূরত্ব হলো 11.5 কিলোমিটার এবং সময় লাগবে মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতো। দেখুন, আমি এই মুহূর্তে আছি দুবরাজপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের থেকে আপনারা এই যে সিঁড়িটা যে আছে এখান থেকে ব্রিজ কভার করে 1 নম্বরের দিকে এগিয়ে যাবেন। এই আমি যাচ্ছি 1 নম্বরের দিকে। ওখান থেকে টোটো পাওয়া যায় বক্রেশ্বরের উদ্দেশ্যে। ওখান থেকে আমি টোটো রিজার্ভ করে চলে যাব বক্রেশ্বরে। কত ভাড়া নিচ্ছে আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা হলো 1 নম্বর। দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার 1 নম্বরের। এখান থেকে আমি চলে যাবো বাইরে গিয়ে দেখবো বক্রেশ্বরে যাওয়ার ভাড়া কত নিচ্ছে। এই যে আমি স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। ওই দেখুন, এটা হচ্ছে স্টেশনের বাইরেটা। আপনারা একবার দেখে নিন, দুবরাজপুরের স্টেশনের বাইরেটা। আর এখান থেকেই চলে যাব আমি ওই অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে, ওই টোটো স্ট্যান্ডে আমি চলে যাব। টোটো রিজার্ভ করবো, কত নিচ্ছে আমি আপনাদের জানাচ্ছি। এখান থেকে আমি এখন হেঁটে চলে যাচ্ছি। একটু আগে দেখুন ওই যে টোটো দাঁড়ানো আছে, টোটোর ওখানে যাচ্ছি। কত ভাড়া নিচ্ছে আমি আপনাদেরকে একবার জানাই। দেখুন, এখানে অনেক টোটো আছে, জিজ্ঞাসা করবো। দাদা, এখান থেকে বক্রেশ্বরের ভাড়া কত? রিজার্ভে 200 টাকা নাও নিয়ে। আবার আমার দুপুরে ট্রেন আছে। হ্যাঁ, দুপুরে ট্রেনই ধরবো। কতক্ষণ লাগবে? 1-1.5 ঘন্টা তো ম্যাক্সিমাম লাগবে। আমার ওই সাইডে 250 টাকা বলে এসছে। আমি এখানে 200 টাকা করে গেছে, আমি তাই বললাম। গিয়ে আবার রিটার্ন দিয়ে গেছে 1 ঘন্টা থেকে, 1 ঘন্টার মধ্যে। 300 টাকা দেবেন? 250 নেন না, 300 টাকা লাগবে আপনাকে। 150 টাকা যাবো, 150 টাকা লাগবে। বসুন যাবেন। আমি দুবরাজপুর স্টেশনের বাইরে থেকে, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে যে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে একটা টোটো রিজার্ভ করলাম। 1 মাস আগে এদের ভাড়া ছিল 200 টাকা, ওরা আপ ডাউন করাতো। কিন্তু আজকে আমি আসছি, আজকে আমি এসে ভাড়াটা দেখতে পাচ্ছি ওরা 300 টাকা যাচ্ছে, আপ ডাউন 300 টাকা। মাঠের সাইডে দেখুন প্রচুর তাল গাছ। আমাদের ওইদিকে তো এখন তাল গাছ দেখাই যায় না, এদিকে আসলাম অনেক তাল গাছ আমি এখন দেখতে পাচ্ছি। দেখুন, সমস্ত এরিয়াটা সম্পূর্ণ সোনাঝুরি গাছে ভরা। দেখুন, দারুণ লাগছে দেখতে। আমি এখন যে জায়গার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গোয়ালিয়া গ্রাম পঞ্চায়েত, আর ঠিক এর মুখেই হচ্ছে ছিন্নমস্তা মন্দির। আমি ইতিমধ্যে পৌঁছে গেছি বক্রেশ্বর মন্দিরে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে হেঁটে সোজা চলে যেতে হবে আপনাদেরকে বক্রেশ্বর মন্দিরের দিকে। তো চলুন আমি এখন আপনাদেরকে নিয়ে যাই বক্রেশ্বর মন্দিরে এবং মন্দিরে গিয়ে দেখাই মন্দিরে কী কী দেখার জিনিস আছে।
আমি এখন পৌঁছে গেছি মেন মন্দিরের সামনে, উপরে ভোলে বাবার মূর্তি। এটা হচ্ছে মেন মন্দিরের সিংহদুয়ারের গেট। এখানে আপনারা কার পার্কিং করতে পারবেন। এখানে কার পার্কিং করারও জায়গা আছে, অনেক বড় কার পার্কিং আছে। কার পার্কিংয়ের রেটটা আমি আপনাদেরকে একবার জানাই। কার পার্কিংয়ের রেট কী আছে দেখুন, এই যে কার পার্কিংয়ের রেট। এখানে 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা, আর স্নানের ঘাটে প্রবেশ মূল্য 10 টাকা। তো এখানে আপনারা 10 টাকা দিয়ে টিকিট কেটে স্নানের ঘাটে যেতে পারেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেবী সতীর 51তম শক্তিপীঠ বক্রেশ্বরী। এখানে দেবী সতীর ভ্রুযুগলের মধ্যবর্তী অংশ পতিত হয়। এখানে দেবী সতী দেবী মহিষমর্দিনী হিসাবে পূজিতা হন। তো চলুন আমি এখন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। ভেতরে নিয়ে গিয়ে দেবী সতীর দেবী মহিষমর্দিনীর রূপের দর্শন করাই এবং তার সাথে সাথে মহাদেব বক্রেশ্বরের দর্শন করাই। চলুন যাওয়া যাক ভিতরে। এখন আমি এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। দারুণ, এখানে জুতো খুলে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। দেখুন, এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম, আর মন্দিরে প্রবেশ করার সাথে সাথে এখানে দেবেন একটা কুণ্ড আছে। দেখুন, এগুলো সব কিন্তু হট স্প্রিং। এই জলটায় পা ধুচ্ছি, জলটা কিন্তু প্রচণ্ড গরম জল, প্রচণ্ড গরম জল। এখান থেকে আপনারা পা ধুয়ে মেন মন্দিরে প্রবেশ করতে পারবেন। আমি এখন মেন মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে বাবা বক্রেশ্বরের গর্ভগৃহ। ভালো ভিড় হচ্ছে। আমি এখন এই বক্রেশ্বরের মন্দিরের ঠিক গর্ভগৃহে আছি। এই মুহূর্তে বাবা বক্রেশ্বরের পুজো চলছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। পুষ্পাঞ্জলি মহাদেবায় শিবায় নমঃ। নমো দুগ্ধাং স্নানেন অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেবায় নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ। একটু মহাদেবায় শিবায় এখানে একটু দিতেন, এখানে নাগেশ্বরায় শিবায়। আমি এখন আছি সতীপীঠ মা মহিষমর্দিনী মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মা মহিষমর্দিনী ওখানে পূজিত হচ্ছেন। আমি এখন আপনাদেরকে দেবী মহিষমর্দিনীর সম্পূর্ণ বিগ্রহ চিত্রটা আমি এখন আপনাদের সামনে তুলে দেবো, আপনারা একটু দেখুন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান অতো বিবাহ যস্মরে পুষ্করিকাহং স্ববাহ্য অভ্যন্তরম সুচি নমস্তুচি 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 নমো মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মঙ্গমালিনী আয়ু আরোগ্যং বিজয়ম দেহি দেবী নমস্তে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাহত্রী সহস্রদা নমস্তে এত সপুষ্পং পুষ্পাঞ্জলি মহিষমর্দিনী ভগবতী দেবী জয় দুর্গায় নমঃ। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু বিষ্ণুর বর্ষ উত্ত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পূর্ণিমায়াম তিথো। আমাদের নাম পুত্র সবুন, প্রত্যেকের নিজের নাম পুত্র পরিবারের নাম পুত্র বলুন। বুঝলেন? বলুন সর্ব পচ্ছন্তি পূর্বক সপরিবার মঙ্গল কামনার্থে মনস্কামনা পরিপূর্ণার্থে মহাপ্রস্থান দেবী মহিষমর্দিনী ওম হ্রিং ভগবতী দুর্গায় নমঃ। আমি এখন এই মুহূর্তে আছি বক্রেশ্বর মন্দিরে। বক্রেশ্বর মন্দিরে আমি কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাবা বক্রেশ্বর এবং মাতা মহিষমর্দিনীর
পুজো হচ্ছিল, সেখানে গিয়ে আমি সম্পূর্ণ পুজোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এখানে আসলে পরে আপনারা দেখতে পারবেন টোটাল 10টি হট স্প্রিং অর্থাৎ উষ্ণ প্রস্রবণ 10টা কুণ্ড কিন্তু এখানে আছে। তো 10টা কুণ্ড হয়তো আমি আপনাদেরকে সবকটা একটা একটা করে দেখাতে পারবো না। এবার যেখানে মেন স্নান করা হয় সেই স্নানের জায়গাটা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কোথায় স্নান করা হয়, কীভাবে স্নান করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এটা হলো স্নানঘাট। এই স্নানঘাট থেকে আপনাদেরকে আগাতে হবে। এই স্নানঘাট থেকে আগালে পরে সোজা দেখতে পারবেন ডান দিকে চলে গেছে মহিলা এবং বাঁ দিকে চলে গেছে পুরুষ। তো মহিলাদের এদিকটা দিয়ে চলে যাবেন মহিলাদের দিকে, আর এদিকটাতে দিয়ে নেমে পড়বেন আপনারা পুরুষদের দিকে। দেখুন এখানে স্নান করতে হবে। এটাই হলো সেই হট স্প্রিং যেখানে কথিত আছে এখানে যদি কেউ একবার স্নান করে তার শরীরের সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করে। এখানে জামা প্যান্ট ছাড়বার ব্যবস্থা আছে, এখানে জামা প্যান্ট ছেড়ে আপনারা স্নান করতে পারবেন। ভেবেছিলাম এখানে স্নান করব, কোনো উপায় নেই, যা গরম আজকে। মোটামুটি কত ডিগ্রি, তাও 44-45 ডিগ্রি সেন্টিগ্রেড আছে আজকে, নর্মাল ওয়েদার। তারপরে এই জলের যে তাপ 40 থেকে 50 ডিগ্রি মিনিমাম আছে। 95 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে এখন স্নান করা সম্ভব হচ্ছে না। আর মাথায় জল দিচ্ছি, গায়ে জল দিচ্ছি, মনে হয় কি পুড়ে যাচ্ছে, সহ্য করতে পারছি না। কিছুক্ষণ টাইম পা চুবিয়েছিলাম, তাতে মনে হচ্ছিল না, পা জ্বলে যাচ্ছে, এত মানে কষ্ট হচ্ছে এখানে। তো গরমকালে এসেছি, আপনারা যারা গরমকালে আসবেন বলে ঠিক করেছেন তারা একটু বিবেচনা করে দেখুন আপনারা গরমকালে এসে স্নান করতে পারবেন কি না। আমি আপনাদের লাইভ অভিজ্ঞতা শেয়ার করছি। আর যেটা বলার আছে এটা হচ্ছে সবথেকে কম সেন্টিগ্রেডের জল হচ্ছে এটা, এখানেই পাওয়া যায় যেখানে সবাই স্নান করে। আর বাকি যে আরও 9টা আছে সেই 9টা কিন্তু প্রচণ্ড হিট আছে, ওখানে না হলেও 70-80 ডিগ্রি সেন্টিগ্রেড আছে এক একটা, দেখবেন জল ফুটছে। তো এখানে স্নান করতে পারছি না, আর ওখানে স্নান করার তো কোনো কথাই নেই না, মানে কি বলবো, পারা যাচ্ছে না। একটুখানি এখন কি করব, আমি মাথায় জল দিচ্ছি আর একটু গায়ে জল দিয়ে নিচ্ছি, এতেই আমাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে আজকে। এরকম অভিজ্ঞতা আপনারা নেবেন, এরকম অভিজ্ঞতা নিতে গেলে আপনাদের অবশ্যই বক্রেশ্বরে আসতে হবে। আর আমি এসেছি গরমকালে, গরমকালে বক্রেশ্বরের ওয়েদার কেমন সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। স্নান তো করতেই পারলাম না, এবার আশেপাশে সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো যে বক্রেশ্বরের আশেপাশে কী কী দেখার আছে। অনেকের একটা ধারণা আছে যে এখানে গরম জল কী করে তৈরি হয়, কি অটোমেটিক তৈরি করা হচ্ছে গরম জল, এরকম কোনো কথা নেই। এটা হচ্ছে ভূতাত্ত্বিক বিদ হিসাবে যদি আমি বলি, যেটা হচ্ছে ভৌগোলিক ব্যাখ্যা যেটা তুলে ধরেছে সেটা হচ্ছে যে এই জলটা পাথরের খাঁজে অনেক নিচে, পাথরের খাঁজে আটকে থাকে। পাথরের খাঁজ থেকে যখন কোনো রকম ফাঁকা পায় তখন এই জলটা উপরে উঠে আসে। যেহেতু ভূগর্ভ থেকে অনেক নিচে এই জলটা থাকে, যার কারণে সেই ভূগর্ভের যে তাপটা আছে সেই তাপটা এই জলে শোষণ করে, যার ফলে যখন কোনো পাথরের ফাঁকা পায় বা কোনো কিছু পায় সেখান থেকে যখন জলটা বেরিয়ে আসে তখন সেই জলটা গরম আকারে ওঠে। তো এটাই হচ্ছে এর ভৌগোলিক ব্যাখ্যা, অন্য কোনো কারণ নেই। বা এখানে কৃত্রিম আকারেও এই জলটা গরম করা হচ্ছে না, এটা সম্পূর্ণ কিন্তু একটি প্রাকৃতিক হট স্প্রিং। তো আপনারা হট স্প্রিংটা দেখলেন এবং আরও হট স্প্রিং আছে, আমি আরও হট স্প্রিং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। চলুন। স্নান করার পরে আপনারা ড্রেস কোথায় ছাড়বেন, আমার এই পেছনেই আপনারা পেয়ে যাবেন স্নানাঘর বা বাথরুম, ওখানে গিয়ে আপনারা ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন। দুটো কুণ্ড দেখালাম, এখানে দেখুন আরেকটা কুণ্ড, এই জলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখুন আরেকটা ছোট্ট কুণ্ড, এই একটা কুণ্ড, ছোট্ট একটা কুণ্ড। আর এখানে দেখুন এই একটা কুণ্ড, দেখুন জল ফুটছে, এখানে দেখুন জল ফুটছে, দেখুন দেখুন কীভাবে জল ফুটছে দেখুন। ও এখানে যে নামবে তাকে আর খুঁজে পেতে হবে না। মানে আমি এই যে কুণ্ডটার সামনে আছি, এই কুণ্ডটার না হলেও এর টেম্পারেচার হবে 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম টেম্পারেচারে জল ফুটছে। দেখুন এই দেখুন এরকম টেম্পারেচারে জল ফুটছে, আর এই চারদিকে এত ধোঁয়া উঠছে যে এখানে ধোঁয়াটাও পর্যন্ত নিতে পারছি না এই গরমে। হয়তো শীতকালে বেশ আরাম লাগবে, কিন্তু যেহেতু গরমকাল তার এই ধোঁয়াটাও পর্যন্ত নিতে পারা যাচ্ছে না। আর এই যে জল ফোটাটা দেখছেন এটা কিন্তু
কোনো কৃত্রিমভাবে করা না, এটা কিন্তু একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। কেন প্রাকৃতিকভাবে? এটা যদি ভৌগোলিক ব্যাখ্যা যেতে চাই তাহলে এই যে জলটা কোনো না কোনোভাবে এক ভূগর্ভ থেকে অনেক নিচে কোনো পাথরের খাঁজে আটকে আছে, জলটা বেরোতে পারছিল না। হঠাৎ কোনো পাথরের ফাঁক থেকে যখন এই জলটা বেরোনোর চান্স পেয়েছে সেখান থেকে এটা বেরোচ্ছে, যার ফলে কী হচ্ছে যে ভূগর্ভের যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা সমেত কিন্তু এই জলটা উপরে উঠে আসছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন জলগুলো ফুটছে। এবং এখানে যতগুলো কুণ্ড আছে প্রত্যেকটা কুণ্ড কিন্তু ঠিক একই ভূগর্ভের নিচ থেকে উঠে এসেছে বলে কিন্তু প্রত্যেকটা কুণ্ড এখানে গরম জল, এখানে কোনো কৃত্রিমের কোনো ব্যাপার নেই। দেখুন এখানে আরেকটা কুণ্ড দেখাচ্ছি, এখানে দেখুন জল ফুটছে, ওই দেখুন, ওরে বাপ রে বাপ, দেখুন কিভাবে জল ফুটছে। বক্রেশ্বরের জল এখানেও দাঁড়ানো কষ্টকর হচ্ছে যেহেতু গরমকাল, এখানেও কিন্তু একটা গরমের আবহাওয়া হচ্ছে। দেখুন এখানে ধোঁয়া, চারিদিকে ধোঁয়া বেরোচ্ছে, দেখুন ধোঁয়া দেখতে পাচ্ছেন পুরো। দেখুন কিভাবে জল ফুটছে, চারিদিকে ধোঁয়ায় ধোঁয়ায় ভর্তি। আচ্ছা এই জলগুলো কিসের? এই জলই হ্যাঁ এই এই কুণ্ডের জল, কুণ্ডের জল। এই খেয়ে কী হবে? এই জল খাই পেটের পক্ষে, হজমের পক্ষে ভালো, গ্যাস অম্বলের পক্ষে ভালো। 10 টাকা বোতল কত করে দিচ্ছে? তো 1 লিটার? এগুলো খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়, ঠান্ডা করে খাবে, পেটের পক্ষে ভালো। 10 টাকা। এখন তো গরম, ওই ঠান্ডা হয়ে যাবে। দেখুন এই একটা বোতল একদম গরম জল, অর্থাৎ এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এই কুণ্ড থেকে কিন্তু এই জলগুলো তুলছে, এগুলো বাইরে 10 টাকা করে বোতল বিক্রি হচ্ছে। আর 2 লিটারগুলো কত? 20 টাকা। 1 লিটারগুলো 10 টাকা, 2 লিটারগুলো 20 টাকা, আর ছোটোগুলো 5 টাকা। 5 টাকা। তো এই জলগুলো আপনারা খেতে পারেন। এই জলগুলো খেলে কী হয় বললেন? পেটের পক্ষে ভালো, হজমের পক্ষে ভালো, গ্যাস অম্বলের পক্ষে ভালো। পেটের পক্ষে, হজমের পক্ষে এবং গ্যাস অম্বলের পক্ষে নাকি খুবই ভালো এই জলগুলো। তো আপনারা যদি চান তো এই জল খেতে পারেন। আমি এখন একটু খাওয়া যাবে? কোনো জল আছে? ঠান্ডা করে এখন ঠান্ডা জল দেন, একটু খেয়ে দেখি কেমন লাগে, তাহলে 1 লিটার একটা নিই। তো আমি একটা, হ্যাঁ ঠান্ডা করে। হ্যাঁ আমি একটা জল এখন খেয়ে দেখবো, এই জলের টেস্টটা কেমন একটু দেখবো আমি, তারপরে আমি 1 লিটার জলটা নিয়ে তারপর বাড়িতে যাবো। এটা একটু তুলনামূলক ঠান্ডা জল আছে, ঠান্ডা না তাও একটু গরম আছে, একটু দেখে নিই টেস্টটা কেমন। একটু কীরকম, যেহেতু সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই ধরনের খনিজ পদার্থগুলো আছে জলের সঙ্গে মিশ্রিত, তাই টেস্টটা কীরকম একটু লাগছে, হালকা একটুখানি ধোয়া ধোয়া টাইপের লাগছে, যেহেতু ধোয়া উঠছে প্রচুর, একটু ধোয়া ধোয়া টাইপের লাগছে টেস্টটা। হজমের পক্ষে ভালোই জল, এমনি খেতে কোনো অসুবিধা নেই, চাইলে খেতে পারেন। তো আমি এখন একটা 10 লিটারের, এই 10 টাকার একটা 1 লিটারের বোতল নিয়ে এটা কিনে বাড়ি যাবো এবং বাড়ির সবাইকে খাওয়াবো। আপনারা যখন আসবেন আপনারা কিন্তু কিনে এখান থেকে নিয়ে যাবেন, খারাপ না, এটা কিন্তু উপকারী, চর্মরোগের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী জিনিস। আচ্ছা এখানে পুজো দেওয়ার ডালা পাওয়া যায়? পুজোর ডালা কত করে নাও তোমরা? পুজোর ডালা মশাই বলবে আপনার যেমন করবেন আপনি। মানে ঠাকুর মশাই, মানে আমি যদি চাই আমি 51 টাকার ডালা দিয়ে পুজো দেবো, সেরকম দেওয়া যায়? তোমাদের কি সিস্টেম আছে? আপনি যেটা বলবেন সেটাই হবে। যেটা আপনারা নেবেন সেটাই। আচ্ছা 51, 101 সেরকম। আর পুজো দেওয়ার ক্ষেত্রে কি কোনো আলাদা কোনো নিয়ম কানুন আছে? মন্দিরে যে কিছু দান করেন সেটা মন্দিরে লাগে, হ্যাঁ। আর দক্ষিণে যেটা দেবেন সেটা পুরোহিত পাবে। পুজোর প্রসাদ যেটা কিনবেন সেটা আপনি কিনবেন, প্রসাদটা আপনিই নিয়ে যাবেন পুজো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনে নিলেন, কোনো স্পেশাল কিছু নেই, নর্মাল মন্দিরে যেরকম এখানেও তাই। আপনার যদি 51 টাকা হয়, 101 টাকা হয়, আপনার মতো আপনি ডালা নেবেন, পুজো দেবেন, মন্দিরে দক্ষিণা দেবেন, বা পুরোহিতরাও দক্ষিণা দিতে পারেন, মন্দিরেও ডোনেশন করতে পারেন, বা পুরোহিতরাও দক্ষিণা দিতে পারেন, আর এখান থেকে আপনারা ডালা কিনতে পুজো দিতে পারেন। এখানে দেখুন ছোট ছোট অনেক মন্দির আছে। দেখুন এখানে একটা শিব মন্দির, এখানে ছোট ছোট অনেক মন্দির আছে। দেখুন এটা একটা বেরোবার রাস্তা, এটা হচ্ছে বেরোবার রাস্তা। বাইরে থেকে আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারবেন বাইরের দিকে। তো আমি ভেতরের দিকেই যাব, যেদিক থেকে আসছি সেখান থেকেই যাব। তো বক্রেশ্বরে কিন্তু আমি আপনাদেরকে বলি বিশেষ কিছু দেখবার নেই। এখানে মেন উদ্দেশ্য হচ্ছে দেবী সতীর যে মহিষমর্দিনী রূপ এখানে পূজিত হয়, সেই মহিষমর্দিনী রূপ আছে, এবং ভোলে বাবা অর্থাৎ মহাদেব বক্রেশ্বর এখানে পূজিত হয়। মহাদেবের পুজো আপনারা দিতে পারবেন, এবং তার পাশাপাশি আপনারা বক্রেশ্বরের যে হট স্প্রিং আছে, হট স্প্রিংয়ে আপনারা
স্নান করতে পারবেন। তো এটাই হচ্ছে 3টে মাহাত্ম্য আছে এই বক্রেশ্বরে। আপনারা চাইলে বক্রেশ্বর অবশ্যই একবার ভ্রমণ করে দেখতে পারেন। আর যদি বক্রেশ্বর ভ্রমণ করে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এই আরেকটা কুণ্ড, এই আরেকটা কুণ্ড, দেখুন এই আরেকটা কুণ্ড। বক্রেশ্বরে কিন্তু গরমকালে ভিড়টা একটু কম হয়, যখন শীতের সিজন আসে, যেহেতু এখানে হট স্প্রিং, সবাই এখানে স্নান করতে আসে, যার কারণে শীতের সিজনে ভিড়টা একটু বেশি হয়। আপনারা যদি চান তো আপনারা অবশ্যই শীতের সিজনে আসুন। গরমের সিজনে আমি এসে দেখলাম প্রচণ্ড গরম, আমি ঠিকমতো স্নান করতে পারলাম না। আমি জল নিয়ে জাস্ট মাথা, গা হাত পাগুলো একটু ভিজিয়ে নিলাম, এতেই মানে আমি একটু শান্তি পেয়েছি যে আমি একটু স্নান না করতে পারলেও আমি গাটা অন্তত ভিজাতে পেরেছি। আপনারা যদি গরমকালে আসেন, সময় পান তো, কারণ দেখুন সবার তো সবসময় ছুটি থাকে না, তো যে যখন ছুটি পাবে সে তখন একটু সময় করে এই 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম এক শক্তিপীঠ বক্রেশ্বর, এখানে দেবী সতী, দেবী মহিষমর্দিনী হিসেবে পূজিত হচ্ছেন এবং ভোলে বাবা এখানে বক্রেশ্বর হিসেবে পূজিত হচ্ছেন। তো অবশ্যই আপনারা এসে এই মন্দিরকে দর্শন করতে পারেন। আমি বক্রেশ্বরে এই মুহূর্তে কীরকম ভিড় হচ্ছে সেটা দেখালাম। বক্রেশ্বরে কিন্তু প্রতি বছর মানে 12 মাস খুব একটা বেশি যে ভিড় হয় তা না, ভিড় খুবই কমই হয়, যার কারণে আমি আজকে এখানে আসলাম। কতটা ভিড় হচ্ছে বক্রেশ্বরে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু আমি দেখলাম এখানে এসে ভিড় অনেকটাই কম। আপনারা চাইলে একবার আসতেই পারেন। এখানে বক্রেশ্বর মন্দির যেহেতু শক্তিপীঠ, তার জন্য আপনারা একবার অবশ্যই শক্তিপীঠ দর্শন করতে আসতে পারেন। আপনারা যদি এখানে হোটেল নিয়ে থেকে মন্দির দর্শন করতে চান তাও করতে পারেন, এখানে অনেক হোটেল আছে, তো আপনারা দেখে নেবেন। হোটেলের রেট যে খুব বেশি তা না, মোটামুটি 600-700 টাকার মধ্যে আপনারা এখানে হোটেল পেয়ে যাবেন। আর যদি খাবার হোটেল খোঁজেন, খাবার হোটেল প্রচুর আছে। দেখুন এই যে জননী হোটেল, এখানেও আপনারা খাবার খেতে পারবেন। দেখুন এটা হচ্ছে জননী হোটেল। আপনারা এই যে মোড়টা আছে, এই মোড়ের থেকে আপনারা বাসও পেয়ে যাবেন স্টেশনের উদ্দেশ্যে। আমার আজকে বক্রেশ্বর মন্দির থেকে বেরোতে প্রায় হয়ে গেছিলো 1:20। ভাবলাম কি ট্রেনটা পাবো কি, কেননা ওখান থেকে স্টেশনে আসতে লাগে প্রায় 30 মিনিট। আমি মানে টোটোওয়ালাকে রিকোয়েস্ট করছি আপনি যত জোরে পারেন চালান, আমাকে ট্রেনটা ধরে দিন একদম রাইট টাইমে। এখন বাজে ঘড়িতে সময় 1:54, 1:51-তে টাইম ছিল। ট্রেনটা বাই চান্স লেট করলো বলে আমি আজকে ট্রেনটা পেয়ে গেলাম। তো এখন হুল এক্সপ্রেস ঢুকছে। আপনাদের বক্রেশ্বরের ভিডিও আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে কমেন্টসে জানাবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি এখন হুল এক্সপ্রেস ধরবো, হুল এক্সপ্রেস ধরে আমি পৌঁছে যাব আমার নির্দিষ্ট গন্তব্যস্থল, অর্থাৎ আমার বাড়ির উদ্দেশ্যে। চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।